সিলেটের 4 স্পট থেকে মিলেমিশে 350 কোটি টাকার পাথর লুট। স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ, জামাত ও সমন্বয়কদের নিয়ে সিন্ডিকেট। যমুনার অনুসন্ধানে মিলেছে মূল হোতা সহ 66 জনের পরিচয়। গাড়ি থেকে মালটা ক্রয় করে মিলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতার হয়েছে। ডাকসু নির্বাচনের শিবির, ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি ছাত্র দলের। সময় বাড়ানোকে ষড়যন্ত্র বলছে বাকশাস। এবার জাতীয় নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা, জানালো কমিশন। সংসদীয় আসনের সীমানা নিয়ে 24 থেকে 27 আগস্ট শুনানি। রাজস্ব ছাড়াই শত শত ট্রাক পণ্য আমদানি বেনাপোল স্থলবন্দরে। ম্যানিফেস্ট জালিয়াতি করে শুল্ক ফাঁকির অভিযোগ, তদন্তে এনবিআর। 10, 15, 20, 25টি ম্যানিফেস্টের ভুয়া দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি। টানা বৃষ্টিতে জলাবদ্ধ জামালপুর শহরের একাংশ। কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না সমাধান। 1.5 মাস ধরে দুর্ভোগে পৌরবাসী। লাগামহীন ডালের বাজার, 1 মাসের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। হঠাৎ মূল্যবৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। মানুষের আয় ইনকাম নাই, কিন্তু প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। মানুষ কোথায় যাবে? আগে নিতাম 1 কেজি, এখন নিই আধা কেজি। কি করবো? খাওয়া তো লাগবে। কাঁচামালের দাম থেকে শুরু করে এই যে মুদি দোকানের সব দাম বেশি হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে পুতিনের সাথে বৈঠকে বসবেন জেলেনস্কি। ট্রাম্পের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনায় রাজি রাশিয়া ও ইউক্রেন। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামাত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে। শুধু সাদা পাথর নয়, লুট হয়েছে এবং এখনও হচ্ছে আরও অন্তত 4টি স্পট থেকে। 5 আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক 360 কোটি টাকার পাথর। লুট হয়েছে 3 কোটি ঘনফুট, আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র 5 লাখ ঘনফুট। কোম্পানিগঞ্জেই পাথর লুটের সাথে জড়িত মূল হোতা সহ 66 জনের পরিচয় পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। প্রশাসনের সামনেই কি করে হয়েছে লুট পাওয়া গেছে এর প্রমাণও। সহকর্মী আখলাকুস সাফা ও মাহবুবুর রহমানের অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। একশো 37 একর জায়গা জুড়ে ছিল এই টিলা, তারপর হয়েছে এই, আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত। 1995 সালের আইন থাকার পরেও 1999 সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় টিলা কেটে পাথর বের করার কাজ। তারপর মামলা মোকদ্দমা হয়েছিল, বন্ধ ছিল কাজ। কিন্তু 2024-এর 5 আগস্টের পর আবারও দেদারসে শুরু হয় পাথর তোলা, আর এখন 1 বছরে এই হলো পরিস্থিতি। গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় 50 ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার। মাত্র 4 মাসেই এখন তা নিশ্চিহ্ন। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে 100 কোটি টাকার পাথর। কারা করেছে এ কাজ? জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এ লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলনে। 5 আগস্টের পর এর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান, জালিয়ারপাড় গ্রামের আব্দুর রশিদ, মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন, জামায়াত কর্মী ইয়াকুব আলী।
যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে। শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। 5 আগস্টের পরে আমজনতা যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানির সব জায়গায় আপনার পাথর উত্তোলন চলছে, ঠিক আছে, তো আমার এলাকা হিসাবে তো আমার হইতে পারে, এটার সাথে আমার এড হতে পারে, কিন্তু আমরা যেগুলো তারা কাছেও নাই। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী। পদবি নাই, আমি কর্মী জামাতে। গাড়ি থেকে মালটা ক্রয় করে মিলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। আওয়ামী লীগের যারা, তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? অভিযোগ, পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে। আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। রাস্তা খারাপ, নানান রকমের সমস্যা হবে, অথবা শ্রমিকরা মপ করতে পারে, এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না পারি। সাদা পাথর এলাকা থেকে 1.5 কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে? যারা করেছে তারা নদীপাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100-রও বেশি আর পশ্চিমে 150 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2000 টাকা। 3 জন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 3 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন 4 ভাগের 1 ভাগ দামে। এক নৌকা পাথরের দাম 8000 টাকা। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2000-এ। বাকি 6000 নদীতেই লাভ যাদের, তারাই দৈনিক তুলে নিয়েছেন 1.25 কোটি টাকা করে। 5 আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে। তারপরেই যুবদলের আহ্বায়ক সাজ্জাদ দুদু। এছাড়া পূর্বপারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সদস্য গিয়াস মিয়া। পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে। বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন। তাহলে আপনার বাড়ির সামনে রেখে গেছে? কে রেখে গেছে জানেন না? মানে কে রেখে গেছে জানেন না? বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজেই যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমার কোনো জায়গা টাকা এখানে আর নাই। আমি ইনপুটের ব্যবসা করি, আমার চিনসের শুটের একটা গোর আছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা আসেনি কোনো জায়গা থেকে। আমি কোনো আমার কোনো স্বার্থ আমি নিছিনি, কেউ কাছ থেকে আমি 100 টাকা নিছিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও নেই এলাকায়। মোবাইল নম্বরটিও বন্ধ। আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না, বিজনেস বন্ধ এখন। মানে হচ্ছে গত 1 বছর ধরে করছেন কি? জি না, 2019 থেকে 20 থেকে আর কি বন্ধ। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারা পলাতক। সামনে আসছে আরো 51 জনের নাম, যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। পূর্বপারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন আর সাব্বিরের নামও। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের। আপনার কোনো পদ আছে? না ভাই, আমার কোনো পদ নেই। আমি হচ্ছে সাধারণ জনতার প্রতিনিধি। আমার কথা হচ্ছে বৈধ পন্থা সব কিছু। পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে, পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। 1 বছর চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব। লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড়। কেন এতদিন চুপ ছিল প্রশাসন? তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন মানুষকে 52 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। কিন্তু তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতারও হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যেই জন্য এখানে কাজ হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না।
পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক। সাদা পাথর, জাফলং, শাহ আরেফিন টিলা, রাংপানি এলাকা থেকে এক বছরে লুট হয়েছে প্রায় 3 কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র 5 লাখ ঘনফুট। যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব, আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করে কোনো লাভ নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিলেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ফর্ম নিয়েছেন 565 জন। হল সংসদে এ সংখ্যা 1226। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদল নেতারা ফর্ম নিয়েছেন আলাদা আলাদাভাবে। সন্ধ্যায় সংগঠনটি এক ব্রিফিংয়ে দাবি করে তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হলে ফর্ম সংগ্রহ ঘিরে উত্তেজনার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুপারিশ জানাতে বলা হয়েছে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে। 6 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। মনোনয়নপত্র সংগ্রহের তোড়জোড় চলছে সব ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সোমবার ফজিলাতুন্নেসা হলের ফর্ম সংগ্রহ করতে বাধার সম্মুখীন হন ছাত্রদলের বেশ কয়েকজন শিক্ষার্থী। এমন অভিযোগ ঘিরে তৈরি হয় উত্তেজনা। এ নিয়ে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। অভিযোগ, মব তৈরি করে একটি গুপ্ত সংগঠন নির্বাচন বানচালের চেষ্টা করছে। প্রশাসন এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বলেও অভিযোগ তাদের। আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক, সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। এর আগে সকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রায় 200 জন। 4 নারী সহ 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। সংগঠনটির ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আর সাধারণ সম্পাদক পদে লড়বেন SM ফরহাদ। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের যে প্যানেল, সেই প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে। ডিউ ফার্স্ট নামের প্যানেল ঘোষণা করা হয়েছে জুলাই আন্দোলনের সক্রিয় ও এনসিপি নেতা মাহিন সরকার এবং জামাল উদ্দিনের নেতৃত্বে। বিগত সময়ের চাইতে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান রয়েছে এবং ভবিষ্যতেও এটি থাকবে। ডাকসুর গেলবারের ভিপি নুরুল হক নূরের দলের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, যাতে ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে প্রার্থী কারা কারা থাকছেন তা স্পষ্ট করেননি। স্বতন্ত্র পদেও মনোনয়ন ফর্ম তুলেছেন অনেকেই। ভোট চুরির বিষয়টা আশা করি এই ডাকসুতে আর কি হবে না। আমরা হচ্ছে এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার চেষ্টা করব আর কি। আলাদা প্যানেলে নির্বাচনে লড়বেন বাম সংগঠনের জোট। পৃথক নির্বাচন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমা। আনন্দ মুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে তারা সব সময় উদ্ধার করেছে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, সেদিনেই ঘোষণা করা হবে ফলাফল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও উদ্বেগ হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক কষছেন বলেও অভিযোগ করেন তারা। বলেন, ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের পায়তারা করলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বাকশাস নেতারা।
বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, খুবই সুনির্দিষ্ট কথা বলেছি। ছাত্রদল তাদের প্যানেল করতে পারেনি, না পারার কারণে বিএনপির সাথে কোলাবোরেশনে প্রশাসনে একদিন বৃদ্ধি করেছে। খুবই সুস্পষ্ট এটা। 6 দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার এই মনোনয়ন উঠানোর জন্য। ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয় বন্ধুগণ। আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে, আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন তারা আসলে নতুন করে পরিস্থিতি তৈরি করতেছেন কিনা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। এ বিষয়ে মাহিন সরকার যমুনা টেলিভিশনকে জানান, নিয়ম মেনে তাকে বহিষ্কার করা হয়নি, এর আগে কোনো নোটিশও দেওয়া হয়নি। বহিষ্কার সত্ত্বেও ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, সাধারণ শিক্ষার্থীরা পাশে থাকবে বলে প্রত্যাশাও করেন মাহিন সরকার। সুনির্দিষ্ট কারণ উল্লেখ করলে আসলে ভালোভাবে বোঝা যেত, তবে একটি ঘটনা যে আজকে আমি ডাকসুর জিএস প্রার্থী হিসেবে একটি মনোনয়ন ফর্ম আমি তুলেছি। গণতান্ত্রিক প্রক্রিয়া বা যেটি একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি তারা অনুসরণ করত, আমার কাছে অন্তত কিছু বলার থাকতো যে না আসলে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে। আমার ফোকাস করা উচিত ডাকসুতে, এবং ডাকসুতে যদি লাক ফেভার করে বা সাধারণ শিক্ষার্থীদের জন্য যেহেতু আমি কাজ করেছি, তারা যদি মনে করে যে সে যোগ্য প্রার্থী এবং আমার পাশে তারা ম্যান্ডেট দেয় তাহলে হয়তো সম্ভব, আর যদি ম্যান্ডেট না দেয় তাহলে সামনের গন্তব্য কেমন হবে সেটা একটু ভাবতে হবে আমার। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে দাবি ও আপত্তি নিয়ে শুনানি আগামী 24 আগস্ট শুরু হয়ে চলবে 27 আগস্ট পর্যন্ত। আর আসছে জাতীয় সংসদ নির্বাচনে বাড়বে না ভোট কেন্দ্রের সংখ্যা। আজ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশের লক্ষ্যে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান IRI এর একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে ইসির। কমিশন কর্মকর্তাদের সমন্বয় সভার মাঝেই সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। চলতি সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে কমিশনে এর খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব জানান, মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো নিয়েও নির্বাচন কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। আদালতের আদেশে চাকরিচ্যুত 85 জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান বলেও জানান তিনি। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, এটাকে সমন্বয় করতে পারছি। পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে 500 জনের জন্য একটা বুথ, এটাকে আমরা যদি 600-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তা বুঝতে আমরা নির্বাচন পূর্ব কয়েকটা প্রকল্প নিয়েছি। আমাদের প্রকল্পগুলো গণতন্ত্র আর নির্বাচন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার তাদের পরিকল্পনার ব্যাপারে বলেছেন, রাজনৈতিক দলগুলোকেও কারিগরি সহায়তা দিয়ে আসছি আমরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে রাজস্ব ছাড়াই বিপুল পণ্য আমদানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, কৌশলে ম্যানিফেস্ট জালিয়াতি করে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিচ্ছে অসাধু চক্র। ম্যানিফেস্টের বিপরীতে কোনো বিল অফ এন্ট্রি না থাকায় তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
পণ্যের নাম, পরিমাণ, ওজন, উৎস দেশ আর গন্তব্যসহ আমদানি ও রপ্তানিকারকের তথ্য সংবলিত নথিকে বলা হয় কার্গো ম্যানিফেস্ট। এই নথির তথ্যের ভিত্তিতেই আমদানি রপ্তানির সময় শুল্ক আরোপ করা হয়। বেনাপোল স্থলবন্দরে সেই ম্যানিফেস্ট জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানির অভিযোগ উঠেছে। বন্দর ব্যবসায়ীরা বলছেন, একটি ম্যানিফেস্ট নম্বর একাধিকবার ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি করা হচ্ছে। আবার ডুপ্লিকেট ম্যানিফেস্ট নম্বরের বিপরীতে অনলাইনে কোনো বিল অফ এন্ট্রিও দাখিল করা হয়নি। ফলে কোনো রকম রাজস্ব না দিয়েই ফেব্রিক্স, কসমেটিক্স এর মতো উচ্চ শুল্কযুক্ত পণ্যের চোরাচালান হয়ে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর ও কাস্টমসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাইপাস সড়ক দিয়ে শত শত ট্রাকে এসব পণ্য আনা নেওয়া করা হয়। রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয়, সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরের জবাবদিহিতা এখানে প্রয়োজন। একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে 10, 15, 20, 25টি ম্যানিফেস্টের ভুয়া দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার শত শত কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বেনাপোলে শত শত ম্যানিফেস্ট নম্বর আছে, কিন্তু বিল অফ এন্ট্রির নম্বরটা নাই। বেনাপোল কাস্টমস অফিসের মতে 2024 সালে মোট 892টি ম্যানিফেস্টের মধ্যে বেশিরভাগেরই কোনো বিল অফ এন্ট্রি করা হয়নি। চলতি বছরেও প্রায় 500 মতো ম্যানিফেস্ট তথ্য জালিয়াতি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড 2 দফা এর কারণ জানতে চাওয়ার পর বিষয়টির তদন্ত শুরু করেছে বেনাপোল কাস্টমস। দেখা যায় কিছু ম্যানিফেস্ট পুনরাবৃত্তি রয়েছে। এই বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম এখনো চলমান। ম্যানিফেস্টের তথ্যে গরমিলের বিষয়টি স্বীকার করছেন খোদ বন্দর পরিচালকও। কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে। আমরা বিষয়টি তদারকি করছি এবং ভবিষ্যতে যেন কেউ যেন কোনো রকম অসৎ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন 350 থেকে 400 আমদানিবাহী ট্রাক চলাচল করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তলিয়ে আছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের 100 একর জমি। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ পৌরবাসীর। জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, সেখানকার গবেষণা ও বীজ বর্ধনের 149 একর জমিতে এমন অবস্থা। গত 1.5 মাস ধরে পানিবন্দী, এতে ব্যাহত গবেষণা, ক্ষতিগ্রস্ত ফসল। মিষ্টি আলুর বাইন ছিল, তারপর আপনার কিছু কচু ছিল, মুখী কচু ছিল, যেগুলা উঁচু স্থানেই ছিল, কিন্তু এই পানি আটকে যাওয়ার কারণে ওই মুখী কচুগুলো এখন সব পানির নিচে চলে গেছে। পানি বন্ধর কারণে আমাদের এই রিসার্চের কাজগুলো একদম হয়ে গেল। আমরা যতই ডেভেলপমেন্ট কাজ করি ল্যান্ড ডেভেলপমেন্টের, কিন্তু না, ওই বন্যার সঙ্গে আমরা পেরে উঠি না। সুতরাং এটা পানি নিষ্কাশনের বিকল্প কোনো পথ নেই। একই চিত্র গবেষণা কেন্দ্রের আবাসিক এলাকাতে। সড়কে পানি থাকায় দুর্ভোগে 24টি পরিবার। পানিবন্দী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলে গেলে স্কুল ড্রেস ভিজে যায়, অনেক সমস্যা হয়, বাচ্চারা স্কুলে যেতে চায় না এই পানির কারণে। এই পানিতে অনেক রোগবালাই আছে। ঘরের ভিতরেও পানি, বাইরেও পানি, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা কষ্ট হইতেছে। ভিতরে সাপ টাপ ঢুকে, গোসল করা, তারপরে টয়লেটে যাওয়া, রান্না বান্না করা, সব কিছুই করা কষ্ট হইতেছে। অফিসে যাওয়া, অন্য অন্য কাজের জন্য বের হওয়া খুবই কষ্টদায়ক এবং বাসার ভিতরে পর্যন্ত পানি। তা আমি দৃষ্টি আকর্ষণ করবো যথাযথ কর্তৃপক্ষ যারা এদের দায়িত্বে আছেন, যাতে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। জামালপুর পৌরসভাকে বিষয়টি বারবার জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গবেষণা কেন্দ্রের। আর পানি নিষ্কাশনের সাময়িক ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। হর্টিকালচারের লাউ, করলা, এগুলো গ্রীষ্মকালে সিম করা হয়েছিল, সম্পূর্ণ মাটির নিচে পানিতে তলিয়ে গেছে, কিন্তু পানি নিষ্কাশনের কোনো আশু ব্যবস্থা হইতেছে না। পৌরসভা শুধু বারবার আশ্বাস দিয়ে যা যে ড্রেন করবে, কিন্তু আসলে কোনো স্থায়ী সমাধান হইতেছে না। উন্নয়নগুলো অপরিকল্পিত হওয়ার ফলে আজকে জামালপুরবাসী, এই পৌরসভাবাসী এটা সুবিধা থেকে বঞ্চিত। ইমিডিয়েট এই পানি থেকে রক্ষার জন্য আমরা আপাতত ওই যে বালুর যে ড্রেজার মেশিন রয়েছে সেটা স্থাপন করতে যাচ্ছি। গবেষণা কেন্দ্রে অপরিকল্পিত উন্নয়নের কারণেই এমন অবস্থা বলে জানিয়েছেন পৌর প্রশাসক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। লাগামহীন ডালের বাজার, মসুর, ছোলা, মুগ সহ সব ধরনের দামেই উত্তাপ।
এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 20 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোট দানার মসুর ডালের দাম। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে দামের এমন বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে ভোক্তা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে তদারকি নেই, পাইকারি পর্যায় থেকে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ডাল দামের কারণে মাছ এবং মাংস যখন নাগালের বাইরে, তখন বিপুল সংখ্যক নিম্নবিত্তের ভরসায় থাকে এই পণ্য। কিন্তু সেই ডালের বাজার বেশ চড়া। পাইকারি পর্যায়ে কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে অন্তত 20 টাকা। খুচরা পর্যায়ে বৃদ্ধির হার আরও বেশি। ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিটা ডালই 15-20 টাকা করে পার কেজিতে বাড়ছে, 4 টাকা 5 টাকা করে এভাবে সব ডালের দাম বেশি। কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত তদারকি করা, প্রতিটা ব্যবসায় যদি সেন্টি করে এদেরকে ধরা উচিত। মানুষের আয় ইনকাম নাই, কিন্তু প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, মানুষ কোথায় যাবে? ব্যয় বেড়ে গেছে, আগে নিতাম 1 কেজি, এখন নিই আধা কেজি। কি করবো, খাওয়া তো লাগবো। কাঁচামালের দাম থেকে শুরু করে এই যে মুদি দোকানের সব দাম বেশি হয়ে গেছে। এখন মনে করেন আমরা যে ইনকাম মাস যেই টাকাটা পাইতাম স্যালারি, ওই টাকায় আমাদের এখন চলা খুবই কষ্ট। সবচেয়ে বেশি বেড়েছে ছোট দানার মসুর ডালের দাম। প্রতি কেজি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। বেড়েছে দেশি মসুর ডালের দামও। চিকন দানা ডালটা, ওই ডালটার দামটা একটু বেশি বাড়ছে। যেমন এই ডালটা আগে আমরা বেচতাম 128-30, এখন আমাদের কিনে আসতেছে 152-53 করে। বুটের ডালের দাম বাড়ছে, ছোলার দাম বাড়ছে। ছোলা 100 আমরা 98 টাকা কিনে আইতেছে, আমরা 100 টাকা বেচতেছি। বুটের ডাল 108 টাকা কিনে 110 টাকা বিক্রি করতেছি। বলা হচ্ছে, আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধির কারণে বেড়েছে দাম। স্থানীয় উৎপাদন যেহেতু কম, তাই আমদানির ক্ষেত্রে সমস্যার সমাধানেও চুপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমরা জিজ্ঞেস করছি কেন ডালের দাম বৃদ্ধি পাচ্ছে, ওরা বলছে ব্যাট নাকি বাড়ায় দিচ্ছে। এটা 130 টাকা ছিল, ওইটা এখন 150 টাকা, প্রায় পার কেজিতে 20 টাকার মতো বেড়ে গেছে। হঠাৎ কেন বৃদ্ধি পেল ডালের দাম? এ বিষয়ে সরকারের কোনো সংস্থার নেই তদারকি। বৃদ্ধির প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপ নেই বললেই চলে। 1 মাস হইব এই মসুর ডালটা বাড়ছে, চিকনটা, আর অন্যান্য টুকটাক 1 সপ্তাহের মধ্যে আর কি টুকটাক বাড়তি। 3 পণ্যের মধ্যে স্বল্প মূল্যে ট্রাকে মসুর ডাল বিক্রি করছে টিসিবি, কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। ডালের মান নিয়েও ক্রেতারা তুলেছেন প্রশ্ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 450 বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে নোয়াখালী জেলা জুড়ে। সরকারি হাসপাতালের তুলনায় সেখানকার সেবার মান ভালো হবে এমন চিন্তা করেই ভর্তি হন রোগীরা। কিন্তু 2 মাসের ব্যবধানে এসব হাসপাতালে অনাগত শিশু গর্ভে নিয়েই প্রাণ হারিয়েছেন 3 প্রসূতি। স্বজনরা বলছেন, ভুল চিকিৎসার কারণেই ঝরেছে প্রাণ। আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কাজ করতে গেলে মাঝে মধ্যে 2-1টা ভুল হতেই পারে। একটু ভালো সেবার আশায় রোগী ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে, কিন্তু সেবার অভাবেই পেটের সন্তানসহ প্রাণ হারাতে হয় প্রসূতি মাকে। প্রাইভেট হসপিটালে মানুষ আছে সেবার জন্য, কিন্তু এখান থেকে দেখা গেছে যে বিজনেসমেন্ট হয়ে গেছে এটাতে। এখানে আমার রোগী যে ভর্তি হয়েছে, ইসিজি ছাড়া বাকি সব পরীক্ষা দেওয়া হয়েছে, ব্লাডের ব্রিথিং পরীক্ষা করতে সিবিসি, তারপরে যে পরীক্ষা দরকার ওগুলো সব দিয়েছে, কিন্তু রোগীর যে কমপ্লেন যে বুকে ব্যথা, ওটারই কোনো পরীক্ষা দেওয়া হয়নি। অথচ রোগী সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2 মাসের ব্যবধানে নোয়াখালীর 3টি আলাদা বেসরকারি হাসপাতালে 3 প্রসূতি প্রাণ হারিয়েছেন। পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যুবরণ করতে হয়েছে অনাগত 3 শিশুকে। হাসপাতালের ভুল চিকিৎসার জন্যই প্রাণগুলো ঝরে গেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত তারা একটা টেস্ট পর্যন্ত দেয় না, তাহলে তারা কিভাবে বুঝতেছে যে আমার বোনের কি সমস্যা হয়েছে? তারা সকালবেলা কিসের ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দেওয়ার পর আমার বোন এখন আজকে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ওনারা আসার সাথে সাথে কোনো ইসিজি করা নেই, ওনারা মারা যাওয়ার পরে কনফার্ম হওয়ার জন্য ইসিজি করাছে। এটা কোনো হসপিটাল? ওনাদের একবার বেশি 2বার ডাকলে ওনারা বিরক্ত হয়ে যায়। এখন আমার রোগীর অবস্থা খারাপ, আমি তো ডাকবো। 3 হাসপাতালের একটির ডাক্তার নার্স সহ সবাই পালিয়েছেন। ঘটনার পর থেকেই সেই প্রতিষ্ঠানের গেটে ঝুলছে তালা। রোগী ও স্বজনরা বলছেন, ভুল চিকিৎসায় মানুষ মারা গেলেও মেলে না বিচার। সদরূপে বেসরকারি হাসপাতালগুলো চলছে অদক্ষ জনবল দিয়ে। প্রভাবশালী বা পাওয়ার খাড়াই হসপিটালগুলো তৈরি হয়েছে, যেখানে যদি আসলে যাচাই করতে যায় বা বিবেচনা করতে যায়, এখানে ঠিক মতন নার্সও পাওয়া যায় না, নার্স তো দূরের কথা, ডাক্তারও ঠিক মতন পাওয়া যায় না। ভুল চিকিৎসায় রোগী মারা যায়, তদন্ত টিমও গঠন হয়, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না কোনো চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। বিশাল একটা সিন্ডিকেট বাংলাদেশে আছে এবং তাদের প্রত্যেকটা হসপিটালের আন্ডারে তাদের গুন্ডা বাহিনী আছে, তাদের তদবির বাহিনী আছে। তারা এই ধরনের অভিযোগগুলো পাওয়ার পরে
বছরকে বছর তারা ফেলে রাখে সিন্ডিকেটের মাধ্যমে। অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের যদিও ভিন্ন সুর, কাজ করতে গেলে মাঝে মধ্যে দুই একটা দুর্ঘটনা হতেই পারে, এমনটাই দাবি তাদের। উচ্চ পর্যায়ে থেকে একদম নিম্ন পর্যায়ে পর্যন্ত আমাকে সবাইকে চিকিৎসা সেবা দিই, ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে দুই একটা মানে ঘটনা ঘটতেই পারে, এটা ডাক্তার এবং রোগীর কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা মানে কম বেশি হয়ে যায়। নিয়ম অনুযায়ী বেসরকারি হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও লোকবলের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। আমাদের নোয়াখালী বিরাট একটা জেলা, আমাদের ভিজিট যত দ্রুত করার দরকার সেই অনুযায়ী আমরা এখনো পারছি না লোকবলের অভাবে। আমরা তো রেগুলারলি যত দ্রুত করা উচিত মনিটরিং সেটা পারি না, কিন্তু এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। জেলার 9 উপজেলায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে 450টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। কাল সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। দিনক্ষণ ঠিক হওয়ায় নতুন আশায় বুক বাঁধছে তিস্তাপাড়ের মানুষ। তিস্তার বুকে স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক মাওলানা ভাসানী সেতু। শুধু এক পাশকে অন্য পাশের সাথে যুক্ত করাই নয়, মানুষের জীবন, অর্থনীতি আর উন্নয়নের সেতুবন্ধনও এই স্থাপনাটি। সৌদি সরকারের অর্থায়নে প্রায় 885 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এলজিডির তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, যার এক পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি। সেতুটি উদ্বোধনের তারিখ নির্ধারণ হয়েছে 20 আগস্ট, তবে সেতুর নামকরণ নিয়ে দ্বিমত রয়েছে স্থানীয়দের। আমরা নৌকা করে আগে আসছিলাম, এখন ব্রিজ হওয়ার ফলে আমরা যাতায়াতের একটু সুবিধা হবে। ব্রিজটা হয়ে গেছে, ব্রিজে ছাড়লে এই এলাকার মানুষটা কিন্তু স্বস্তি পায়। দিন যা দিনেই আবার ফেরত আসতে পারবো আমরা অফিস করে, এই জন্য আমরা খুব আনন্দিত। এলাকাবাসীর দাবি এই ব্রিজটা যেন এই এলাকার কৃতি সন্তান শরীয়তুল্লাহ মাস্টার স্যারের নামেই হয়। উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই ব্রিজটা নিয়ে অনেক কাজ করেছেন। উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্রান্তে সমাগম হচ্ছে উৎসুক জনতার। এরকম মুক্ত আবহাওয়া আমাদের এদিকে নাই, কিন্তু এখানে এসে মন জুড়িয়ে গেছে। অসংখ্য নৌকা এখন মানুষজন পর্যটন এলাকা হিসেবে নিয়েছে এটা। এলজিডি বলছে সেতুটি উদ্বোধনের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ব্রিজটি উদ্বোধন করার জন্য সদস্যমতি জ্ঞাপন করেছেন আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উদ্বোধনের পরে বিকালবেলা আশা করি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেতুর দুই পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং 3.5 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী শাসন করা হয়েছে। এজন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় 133 একর জমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুষ্টিয়ার 2টি উপজেলায় পেঁয়াজ, রসুন সংরক্ষণ মডেল ঘরে সুফল পাচ্ছেন চাষিরা। কৃষক পর্যায়ে সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে মডেল ঘর। সনাতন পদ্ধতিতে পেঁয়াজ, রসুন সংরক্ষণে পচে যাওয়া, সঠিক মূল্য না পাওয়ার ঝুঁকি থেকে এখন অনেকটাই সুরক্ষিত তারা। এমন মডেল ঘরের চাহিদা বাড়ছে কৃষক পর্যায়ে। খোকসা উপজেলার রমানাথপুর গ্রামের পেঁয়াজ চাষী লিটন হোসেন 6 বিঘা জমিতে উৎপাদন করেছেন 450 মন পেঁয়াজ, যার মধ্যে সংরক্ষণ করেছেন 390 মন। কৃষি বিপণী প্রতিষ্ঠান থেকে আমার এই ঘরটা পাওয়ার পর থেকে পেঁয়াজ আমি যে সংরক্ষণ করেছি, এর পেঁয়াজের কোনো পচনশীল নেই বললেই চলে, এবং আমি অনেক বাজার ভালো পেয়েছি। আমরা এতে খুব খুশি। বাঁশকাঠের তৈরি 3 থাক বিশিষ্ট ঘরে পেঁয়াজ রসুন সংরক্ষণ করে ইতিমধ্যে সুফল পাচ্ছেন এসব চাষিরা। পাতারে রাখতাম অনেক পচে যেত, বাড়ানো পড়ছে, এখন এখানে রেখে অনেক সুবিধা হয়েছে। প্লাস সিজনের দাম কম ছিল, তখন বেশ বিক্রি করি না, এখন বিক্রি করে অনেক দাম পাচ্ছি। আমার নিজস্ব ক্যাপাসিটিতে রাখার মতন জায়গাতে অনেক পেঁয়াজ পচে গেছে, ঠিক আছে, সেই পেঁয়াজগুলো এখন নিম্ন দামে বিক্রি করা লাগতেছে। আর এখানকার পেঁয়াজগুলো এখন সুস্বাস্থ্য সুন্দর পরিবেশে আছে। এই ঘরে রাখাতে পেঁয়াজের কালারটা সুন্দর থাকাতে আমরা পেঁয়াজের দামটা ভালো পাচ্ছি। খোকসা ও কুমারখালী উপজেলায় 50টি ঘরের মধ্যে 17টি ঘর নির্মাণ বিলম্ব হওয়ায় পেঁয়াজ সংরক্ষণ কার্যক্রম শুরু হবে
আগামী মৌসুম থেকে। জেলায় আমি আবেদন করেছিলাম, সেই ভিত্তিতে আমি ঘরটা পেয়েছি। নির্মাণ কাজ বিলম্ব হওয়ার কারণে আমরা পেঁয়াজ এবার ঘরে রাখতে পারি নাই, তবে ইনশাল্লাহ আগামীতে আমরা পেঁয়াজ রাখতে পারবো ইনশাল্লাহ। এখনও যেসব চাষিরা সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করছেন তারা পড়েছেন বিপাকে। কেউ কম মূল্যে বিক্রি করেছে, কারো পেঁয়াজে পচন ধরেছে। পিজির চাষ করে দেখা যাচ্ছে যে পিজির চাষ 100-2 মণ পিস পাই, রাখার জায়গা নাই, রাখলেই পিজ মিস সব পচিয়ে যায়, সেরকম সুবিধে পাইনি। পৌঁছে যাচ্ছে, এই জন্যই তো আমাদের একটা ঘর করে দিলে পারে আমাদের একটা সুবিধা হইতো। সরকারিভাবে ঘরটা দেশে এরকম যদি একটা ঘর পাতাম তাহলে আমরা পেঁয়াজের উৎপাদন আরও বাড়াইয়া দিতাম। এসব মডেল ঘর দেখভাল করছে কৃষি বিপণন অধিদপ্তর। কর্মকর্তারা আশাবাদী পর্যায়ক্রমে আরও নির্মাণ হবে এমন ঘর। এখন পর্যন্ত এই সংরক্ষণ মডেল ঘরে পেঁয়াজটা অনেক ভালো আছে এবং মৌসুমের শেষ পর্যন্ত পেঁয়াজটা অনেক ভালো থাকবে। নতুন যে অর্থ বছর শুরু হলো, গভর্নমেন্ট যদি অনুমতি দেয় তাহলে আমরা তাদের গ্র্যাজুয়ালি এই ঘরগুলো দিয়ে দিই। চাষিরাও যাতে ন্যায্য মূল্য থেকে প্রবঞ্চিত না হয়, এই ব্যালেন্সটা রক্ষা করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটের অন্যতম দায়িত্ব। বর্তমানে 2 উপজেলায় পেঁয়াজ রসুন সংরক্ষণ মডেল ঘরে 12,000 মণ পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। কুষ্টিয়া জেলার 2টি উপজেলায় প্রায় 50 জন চাষি পেঁয়াজ এবং রসুন সংরক্ষণে তারা সুফল ভোগ করছেন। আগে যেমন সনাতন পদ্ধতিতে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেত, তারা সঠিক মূল্য পেত না, কিন্তু এখন এই ঘরের কারণে তারা সেই সুবিধাটি পাচ্ছে, যথাযথ বাজার দরও তারা পাচ্ছেন। তবে আরও কিছু চাহিদা রয়েছে। এর পাশাপাশি দেশজুড়ে যেসব চাষি পেঁয়াজ উৎপাদন করে তারা কিন্তু সমন্বিত উদ্যোগে এমন ঘর নিজেরাও তৈরি করে নিতে পারেন। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে 2 সপ্তাহের মধ্যেই বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার পর এই ইস্যুতে রাজি হয়েছেন 2 নেতা। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ জানিয়েছেন বিষয়টি, তবে এখনও নির্ধারিত হয়নি বৈঠকস্থল। প্রতিবেশী 2 রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর অনুষ্ঠিত হবে ত্রিপক্ষীয় সামিট, যাতে পুতিন জেলেনস্কি ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প জেলেনস্কি 2 নেতাই। ওই বৈঠকের পর যৌথ আলোচনায় অংশ নেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ন্যাটো মহাসচিব মার্ক রুটে সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা। ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিষয়ে একমত হন তারা। এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The next steps ahead are the more complicated ones. Condition of every kind of peace. I'm happy that we will discuss your peace and then we end up in this. নিজের সম্পর্কে আমার ধারণা আছে। আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চিনি। এই যুদ্ধ থামাতে তিনি আগ্রহী। We're going to make sure that everything আমাদের এই যুদ্ধ থামাতে হবে, আমাদের রাশিয়াকে থামাতে হবে। আমি এই কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিত্রদের সহায়তা চাই। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলাকালেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাস্থলে উপস্থিত ইইউর এক কূটনীতিকের বরাতে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করার কথা থাকলেও মাঝপথে আলোচনা থামিয়েই তার সাথে যোগাযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। 40 মিনিটের মতো কথা বলেন তারা। ভ্লাদিমির পুতিনকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক এবং তিনি সহ ত্রিপক্ষীয় বৈঠকে প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পরপরই আবার শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড সহ ন্যাটো ও ইইউ প্রতিনিধিরা। ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় ন্যাটোর আর্টিকেল 5, মূলত এই ধারা অনুযায়ী জোটভুক্ত যে কোনো দেশের ওপর হামলাকেই বিবেচনা করা হয় সবগুলো দেশের ওপর আগ্রাসন হিসেবে, আর সবাই মিলেই তা প্রতিহতের বিধান রয়েছে। এবার আর্টিকেল 5-এর আওতায় কিয়েভের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা। তবে ইউক্রেন ন্যাটোর সদস্য না হয়েও কিভাবে ওই সুরক্ষা পাবে তা নিয়ে আছে সংশয়। আলাস্কায় রাশিয়ার সাথে বৈঠকের পর ইউক্রেনের সামনে প্রধানত 2টি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া ফিরে পাওয়ার দাবি থেকে সরে আসবে কিয়েভ, পাশাপাশি ন্যাটো জোটের অংশও হবে না ইউক্রেন। বিনিময়ে দেশটিকে ন্যাটোর আর্টিকেল 5-এর মতো সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।
প্রশ্ন ওঠে কি এই ন্যাটোর আর্টিকেল 5? ন্যাটো জোটের মূল শক্তির কেন্দ্রবিন্দু ধরা হয় এই আর্টিকেল 5কেই। এই অনুচ্ছেদে বলা হয় ন্যাটো জোটভুক্ত 32 দেশের যে কোনো একটির উপর হামলা বাকিদের উপরও হামলা বলে বিবেচিত হবে। একটি রাষ্ট্র আক্রমণের শিকার হলে বাকিরা সাহায্যে এগিয়ে আসবে এবং প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে। তবে সদস্য দেশ না হলে কিভাবে এই সুরক্ষা পাবে ইউক্রেন? হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকপ আশ্বাস দেন জোটভুক্ত না হয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আর্টিকেল 5-এর মতো সুরক্ষা পেতে পারে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন ন্যাটোর মতো কাঠামো অনুসরণ না করলেও আগ্রহী দেশগুলোর মধ্যে একটি বিশেষ চুক্তি প্রণীত হবে, যা অনুসরণ করেই নির্ধারিত হবে কিভাবে সাহায্য পাবে ইউক্রেন। তবে ঠিক কেমন হবে এ চুক্তির কাঠামো তা এখনো স্পষ্ট নয়, যে কারণে ইউক্রেনবাসীরা সহ অনেকের মনেই রয়েছে সন্দেহ। ইউক্রেনের উপর হামলা হলে তা কোন দেশ কী উপায়ে প্রতিরোধ করবে সে বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। 1994 সালে বুদাপেস্ট স্মারকলিপি মেনে নিয়ে পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল ইউক্রেন। সেবারেও সার্বভৌমত্ব রক্ষার আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্য। তা সত্ত্বেও 2014 সালে ক্রাইমিয়া অঞ্চল দখলে নেয় রাশিয়া। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আবারও আলোচনায় রুশ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল ক্রাইমিয়া। বহুল আলোচিত এই উপদ্বীপটির দাবি রাশিয়ার কাছে ছেড়ে দিতে ইউক্রেনের কাছে শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে রাশিয়া। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে লড়াইয়ের ইতিহাস প্রায় 200 বছরের। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। বহুল আলোচিত 27,000 বর্গ কিলোমিটারের এই উপদ্বীপ নিয়ে লড়াইয়ের ইতিহাস প্রায় 200 বছরের। অর্থনৈতিক, সামরিক এবং ভৌগোলিক কারণে বিশ্ব রাজনীতির অন্যতম ট্রাম্প কার্ড হিসেবে মনে করা হয় ক্রাইমিয়াকে। এখানে অবস্থিত রাশিয়ার কৃষ্ণ সাগর ঘাঁটি। দেশটির বহুল আলোচিত ব্ল্যাক সি ফ্লিট পরিচালিত হয় এখান থেকেই। এর পাশাপাশি ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে দ্বীপটি। কৃষ্ণ সাগরের একেবারে উত্তরে এবং ইউক্রেনের দক্ষিণে অবস্থিত ক্রাইমিয়া, ফলে সমুদ্র সীমার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে কৌশলগতভাবে এর ব্যাপক গুরুত্ব রয়েছে। অটোম্যানদের সাথে দীর্ঘ লড়াইয়ের পর অষ্টাদশ শতকে সম্রাজ্ঞী ক্যাথরিনের শাসনামলে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ক্রাইমিয়া। 1853 সালে অঞ্চলটি ঘিরে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নামে ব্রিটিশ, ফরাসি ও অটোমান সেনারা। বহুল আলোচিত ওই ক্রাইমিয়ান যুদ্ধে প্রাণ যায় 5 লাখেরও বেশি মানুষের। 1921 সালে অঞ্চলটি সোভিয়েত ইউনিয়নের অংশ হয়। 1954 সালে ক্রাইমিয়াকে ইউক্রেনের কাছে হস্তান্তর করেন তৎকালীন গভর্নর নিকিতা ক্রুশ্চেভ। 1991 সালে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায় ক্রাইমিয়া ঘিরে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনে দ্বীপটির মালিকানার দাবি করে মস্কো, কিয়েভ দুপক্ষই। এর পরের 2 দশকে অঞ্চলটিতে তৈরি হয় একের পর এক অস্থিরতা। এক পর্যায়ে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। পরে গণভোটের মধ্য দিয়ে মস্কোর সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্তি ঘটে ক্রাইমিয়ার। উপদ্বীপটির জনসংখ্যার বেশিরভাগই রুশ। এর পাশাপাশি ইউক্রেনীয় এবং তাতার মুসলিমদের বাস রয়েছে ক্রাইমিয়ায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।